পর্যাপ্ত সরবরাহের পরও চড়া দামে বিক্রি হচ্ছে সবজি, হাত বদলে দাম বাড়ে কয়েক গুণ, কষ্টে স্বল্প আয়ের মানুষ। নিষিদ্ধের 6 মাস পরেও বাজার সয়লাব পলিথিনে, বিকল্পে খরচ বেশি হয়, বাড়ছে না আগ্রহ। টাকায় 10 Mbps গতির ইন্টারনেট দেওয়ার ঘোষণা ব্যবসায়ীদের, সেবার মান বাড়াতে সংস্কার করবে বিটিআরসি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রোজায় সাময়িক স্বস্তির পর আবারও বাড়ছে নিত্যপণ্যের দাম। বাজারে শাকসবজির পর্যাপ্ত সরবরাহের পরও চড়া দামে বিক্রি হচ্ছে বেগুন, ঢেঁড়স, ঝিঙা, কাঁকরোল, করলা, পটল সহ বেশ কিছু মৌসুমী সবজি। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য মতে 14টি সবজির মধ্যে গত এক মাসে বেড়েছে 7টির দাম। বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। বাজারে আসতে শুরু করেছে হরেক রকম গ্রীষ্মের সবজি, তবে দামে নেই স্বস্তি। মৌসুমী সবজি 80 টাকার নিচে মিলছে না। প্রতি কেজি পটল 120 থেকে 130 টাকায় বিক্রি হচ্ছে। ঢেঁড়স বিক্রি হচ্ছে কেজি 80 টাকা দরে। এছাড়াও প্রতি কেজি বরবটি 60 থেকে 80 টাকা, কাঁচা পেঁপে 50 থেকে 60 টাকা এবং লাউ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা দরে। মিষ্টি কুমড়া 50 টাকা। চড়া দামে সবজি কিনতে এসে ক্ষুব্ধ ক্রেতারা। নতুন যে সবজিগুলো সবই দাম বেশি। আসলে লাউ ধরেন 100-120 টাকা নিচে দিচ্ছে না, অন্যান্য জিনিস সব 100 টাকা। এদিকে নতুন আসা সবজির চাহিদাও বেশি। বাজার ঘুরে দেখা গেছে ঝিঙা, ধুন্দুলো বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন হাত বদলের ফলে সবজির দামও বেড়ে যায় কয়েক গুণ। প্রত্যেকটা হাত বদল হওয়ার পাশাপাশি কেজিতে 10 টাকা 20 টাকার মতো বাইরে যায়। এদিকে শাকের দাম কিছুটা কম। ডাঁটা শাক প্রতি আঁটি 30 টাকা এবং লাল শাক বিক্রি হচ্ছে 15 টাকায়। এছাড়াও প্রতি আঁটি পুঁই বা লাউ শাক বিক্রি হচ্ছে 30 টাকা দরে। পুঁই শাক এখন সিজন হিসাবে কমে আছে, লাউ শাক যেমন পাওয়া যায় আনসিজন হিসাবে, বা পালং শাকও আনসিজন পাওয়া যায়। 2 সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ ও টমেটোর দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। কাঁচামরিচ 80 এবং টমেটো বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি দরে। প্রত্যেকটা জিনিসেরই অনেক বেশি, বুঝছেন। পেঁপে কেউ খায় না, অথচ 70 টাকা কেজি। তারপরে পটল 140 টাকা কেজি। কাঁচা বাজারে স্বস্তি চান ক্রেতারা। সবজি যেন শীত মৌসুমের মতো সহনীয় মূল্যে পাওয়া যায়, সে দাবি তাদের। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিত্যপণ্যের বাজার নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর সদরুল আমিন। সদরুল আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব, রোজায় আমরা যেমনটা বাজারে একটা স্বস্তির অবস্থা দেখতে পেয়েছিলাম সাধারণ ভোক্তাদের জন্য, এখন রোজার পরপরই আমরা দেখতে পাচ্ছি বাজারে কিন্তু পণ্যের যথেষ্ট রকমের সরবরাহ হয়েছে। মৌসুমি পণ্যও রয়েছে, মৌসুম ছাড়া যেসব পণ্য থাকে সেই ধরনের পণ্য রয়েছে, কিন্তু দাম অত্যাধিক বেশি। এর কারণ কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। বললেন যে রমজান মাসে অনেকটা কম ছিল দাম, আর এখন আরো 1 মাস পরে আবার বেড়ে গেছে। আসলে এটা রমজান মাসে কম ছিল রাজনীতির কারণে, দেশের রাজনীতির কারণে রমজান মাসে কম রাখা হয়েছিল যাতে কোনো অস্থিরতা না হয়। কিন্তু এই রাজনৈতিক অস্থিরতা এখন যেভাবে বাড়তেছে তাতে পণ্যমূল্য, কৃষি পণ্যমূল্য বাড়বে একটা কারণে। সেই কারণটা হলো যে একটা বাজারের 2টা দিক, একটা হলো ভোক্তা কিভাবে কিনবে, আরেকটা হলো উৎপাদকের অবস্থা কি। আমরা আসলে যিনি ভোক্তার দিকে আমাদের খেয়ালটা একটু বেশি থাকে, যিনি উৎপাদন করলেন তার দিকে কোনো খেয়াল থাকে না। ঠিক আমাদের উৎপাদকের দিকে আমাদের খেয়াল থাকে না, যার জন্য এই যে গত 2 সপ্তাহ যাবৎ ফাঁকে ফাঁকে বৃষ্টিপাত হইলো, সেই বৃষ্টিপাতে বিভিন্ন এই যে সামার শাকসবজির কি পরিমাণ ক্ষতি হয়েছে, সেই জিনিসটা এই যে ডাবল হয়ে গেছে বোধহয় কথাবার্তায় না। হ্যাঁ, যাই হোক, যে পরিমাণ ক্ষতি হয়েছে কাছে বাজারে সাপ্লাই যতই বলুক যে উৎপাদন ঠিক আছে। আমিন, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।
প্রায় ৬ মাস আগে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হলেও কোথাও কোথাও তা মানা হচ্ছে না। কাঁচা বাজার থেকে বিপণী বিতান সব জায়গায় দেদারসে ব্যবহার হচ্ছে পলিথিনের। ক্রেতা বিক্রেতারা বলছেন সহজ বিকল্প না থাকায় পলিথিন ব্যবহারে বাধ্য হচ্ছেন তারা। পরিবেশের ক্ষতি বিবেচনায় অন্তর্বর্তী সরকার গত ১ অক্টোবর থেকে সুপার শপ ও ১ নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে। অভিযান চালানো হয় বাজার কারখানায়, তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও পলিথিনের ব্যবহার বন্ধ হয়নি। অভিযান চালাতে গিয়ে কোথাও কোথাও বাধার মুখেও পড়তে হয়েছে। বাজারে প্রায় সব পণ্যই বিক্রি হচ্ছে পলিথিন ব্যাগে। বেশ সস্তা বলে একে বেছে নেন বিক্রেতারা। ক্রেতাদেরও গুনতে হয় না বাড়তি খরচ। কাগজ, কাপড় বা পাটের ব্যাগে খরচ বেশি হওয়ায় এগুলো ব্যবহারে আগ্রহী নন কেউ। এটা বন্ধ হওয়া উচিত, কিন্তু বিকল্প না থাকলে তো বন্ধ করা যায় না। এটা বিকল্প যদি কোনো ব্যবস্থা থাকতো তাহলে এটা বন্ধ হয়ে যেত অলরেডি। বিক্রি হচ্ছে কিন্তু তুলনামূলক আগের চাইতে কম। এখন অনেকে পরিমাণ কমাই দিছে, তো অনেকে বিকল্প খুঁজতেছে। তো আমরাও দেখতেছি কিন্তু পাচ্ছি না বিকল্পটা। আমরাও সচেতন, বাট তারপরেও তো পরিবেশ পরিস্থিতির সাথে সেটা সংগতি আমরা করতে পারতেছি না। হাতে গোনা কয়েকটি সুপার শপ কাগজ, কাপড় ও পাটের তৈরি ব্যাগ দেয় ক্রেতাকে। এজন্য ক্রেতাকে গুনতে হয় ৮ থেকে ২০ টাকা পর্যন্ত। খরচ কমাতে উৎসাহিত করা হচ্ছে এসব ব্যাগ বারবার ব্যবহারে। পলিথিনের উৎপাদন ও ব্যবহার কমাতে পরিবেশ অধিদপ্তর, পাট অধিদপ্তর, আইন শৃঙ্খলা বাহিনী ও সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্লাস্টিকের পণ্য ব্যবহারের প্রতি মানুষের যে আগ্রহ রয়েছে তার বিকল্প মানুষের হাতে আমরা দিতে পারি নাই, এবং যে অভিযানগুলো পরিচালনা করা হয়েছে সেগুলো সিগনিফিকেন্ট না, টেকসই না, এবং পদ্ধতিগত ভুল রয়েছে, যে কারণে প্লাস্টিকের ফেজ আউট আমরা করতে পারিনি। ২০০২ সালে প্রথম পলিথিন ব্যাগের উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করে সরকার, কিন্তু এত বছরও পলিথিনের বিকল্প হিসেবে বাজারে জায়গা করে নিতে পারেনি অন্য কোনো উপকরণ। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ মাসে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। এ তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। মন্তব্য করেন, দেশে ইন্টারনেট সেবার মান নিকৃষ্ট এবং দামও বেশি। এ সময় ইন্টারনেটের ব্যান্ডউইথ সর্বনিম্ন ১০ MBPS করার ঘোষণা দেয় আইএসপি অ্যাসোসিয়েশন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। ইন্টারনেট সেবার সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক TRNB। বৈঠকে ইন্টারনেটের দাম ও সেবা সংক্রান্ত নানা সমস্যা তুলে ধরেন অংশীজনেরা। এ সময় ইন্টারনেট সেবার লাইসেন্স জটিলতা নিরসন, পরিচালনা ব্যয় কমানো, অ্যাক্টিভ শেয়ারিং ব্যবস্থা চালুর দাবি জানান তারা। বৈঠকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের ব্যান্ডউইথ বাড়ানোর ঘোষণা দেন। সরকারের যে উদ্দেশ্য, বিশেষ করে 20 MBPS, আসলে 20 MBPS অদূর ভবিষ্যতে 20 MBPSও সম্ভব হবে না। প্রপার সেবাটাতে আরও বেশি সেবা আমরা দিতে চাই। আর অনতিবিলম্বে আজ থেকে আমরা 5 MBPS এর যে এই প্যাকেজটা আমরা রাখবো না, এটা 10 MBPS। ইন্টারনেট সেবার মান বাড়াতে সংস্কারের কথা জানান বিটিআরসির চেয়ারম্যান। বলেন, এতদিন ইন্টারনেট ব্যবসার জন্য রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স দেওয়া হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের লাইসেন্সের বদলে রেজিস্ট্রেশন নিয়ে ব্যবসার সুযোগ দেওয়া হবে। ফিক্সড টেলিকমিউনিকেশনের একটা সার্ভিস হবে, একটা লাইসেন্স হবে। সেই লাইসেন্সে আপনি কোথায় ইন্টারনেট দিবেন, থানায় দিবেন না, ডিভিশনে দিবেন না, ডিস্ট্রিক্টে দিবেন না, ন্যাশনাল দিবে, ইট ইজ আপ টু ইউ। যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যারা চাচ্ছেন অত বড় ক্যাপিটাল নাই, তাদের জন্য ইভেন আমরা লাইসেন্সিংও বাতিল করে দিতে চাই। আমরা চাই সিম্পলি রেজিস্ট্রেশন করে, কল সেন্টার যেরকম হয়, একটা রেজিস্ট্রেশন, ছোট্ট একটা লামসাম ফি, সো দ্যাট যে কেউ এই ব্যবসায় চলে আসতে পারে। বাংলাদেশে ইন্টারনেট সেবা নিকৃষ্ট উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ইন্টারনেট যেন আর কোনো সরকার চাইলেই বন্ধ করতে না পারে, সেজন্য এটিকে স্বীকৃতি দিতে যাচ্ছে নাগরিক অধিকার হিসেবে। বাংলাদেশের যে ইন্টারনেট কোয়ালিটি, এই কোয়ালিটিটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। এই নিকৃষ্ট পণ্য আপনি একটা মধ্যমানের ভ্যালুতে বিক্রি করেন। আপনি যদি এখানে কোয়ালিটি বাড়ান, তাহলে বর্তমান বেঞ্চমার্কে এটার দাম আসলে অনেক বেশি পড়ে। পৃথিবীর বহু দেশ এটাকে বেসিক হিউম্যান রাইটস হিসেবে ডিক্লেয়ার করেছে, এবং আমরাও আমাদের সাইবার সেফটি অর্ডিন্যান্সে, যেটা এই মাসের মধ্যেই পাস হতে যাবে, সেখানে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দিচ্ছে। বৈঠকে বিশেষজ্ঞরা বলেন, আগামী ৫-১০ বছর পর সরকার ইন্টারনেট সেবার মান কোথায় নিতে চায় তার পরিকল্পনা এখনই করতে হবে। কোয়ালিটি অফ সার্ভিস ইমপ্রুভ করতে হবে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
শেয়ার বাজারের খবর। ঢালাও দরপতনে বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমেছে ১,০০০ কোটি টাকার উপরে। সেই সঙ্গে কমেছে দৈনিক গড় লেনদেনের পরিমাণও। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় উঠে এসেছে এসব তথ্য। সপ্তাহের শুরুতে ডিএসসির বাজার মূলধন ছিল ৬,৭১,৬৪৩ কোটি টাকা, আর সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৬,৭০,৫৩৬ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১,১০৭ কোটি টাকা। পাশাপাশি গেল সপ্তাহে প্রধান মূল্যসূচকের বড় পতন হয়েছে। এ সময় ডিএসসিএক্স সূচক কমেছে ১০৭.৯০ পয়েন্ট। সপ্তাহ জুড়ে ডিএসসিতে মোট লেনদেন হয়েছে ১,৫৯৬ কোটি ১৬ লাখ টাকা। আগের সপ্তাহের চেয়ে লেনদেন কমেছে ৮৪০ কোটি ২১ লাখ টাকা। অন্যদিকে সিএসইতে গত সপ্তাহে ৩২ কোটি ৪১ লাখ টাকার লেনদেন হয়েছে। এ সময় ৩০১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ২১৮টির, আর অপরিবর্তিত ছিল ১৮টির বাজার দর। পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ভর্তুকি দিয়ে জনসাধারণের কাছে বিক্রি করবে সরকার। সেই সাথে স্ট্র ও কলম তৈরিতে প্লাস্টিক ব্যবহার বন্ধ হচ্ছে বলেও জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে প্লাস্টিক দূষণ বন্ধে করণীয় সংক্রান্ত এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা জানান, পলিথিন বন্ধে ব্যবসায়ীদের ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না। তাদের কারখানায় অভিযান চালাতে গেলে সেখানে বাধার মুখে পড়তে হচ্ছে। তাই পাট মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে পাটের তৈরি পলিব্যাগ ও চটের ব্যাগ সরবরাহ করা হবে। তিনি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলেন, পণ্যের মোড়কে প্লাস্টিক পলিথিন ব্যবহার বন্ধ করতে হবে। প্রাথমিকভাবে স্ট্র, কটন বাড ও কলম তৈরিতে প্লাস্টিক ব্যবহার বন্ধে রাজি হয়েছে প্রতিষ্ঠানগুলো। পাট মন্ত্রণালয়ের সাথে মিলে আমরা বেশ বড় পরিমাণের পাটের ব্যাগ প্রস্তুত করব। এই পাটের ব্যাগটা আমরা সাপ্লাই দিব সাবসিডাইজড প্রাইসে, যাতে করে 40 টাকা দিয়ে একটা পাটের ব্যাগ কিনতে যে ক্রেতা যখন চিন্তা করে, সেই চিন্তা থেকে সে সরে আসতে পারে। আমরা সত্যিকার অর্থেই সাবসিডাইজ রেটে একটা সাপ্লাই দিতে পারি। শর্ত শিথিল করে কমলাপুর কন্টেইনার ডিপো পরিচালনায় ঠিকাদার নিয়োগে দরপত্র চেয়েছে চট্টগ্রাম বন্দর। এতে একক আধিপত্য ভেঙে পরিবহন সরবরাহে প্রতিযোগিতা তৈরি হবে বলে মত আইসিডি মালিকদের। তবে এতে অনভিজ্ঞরা কাজ পেলে আমদানি রপ্তানিতে জটিলতার শঙ্কাও করছেন অনেকে। ঢাকার কমলাপুর ইনল্যান্ড কন্টেইনার ডিপো ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকে এর পরিচালনায় ছিল চট্টগ্রাম বন্দর। তবে ২০১৩তে দায়িত্ব পায় বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। 10 বছরের সেই চুক্তি শেষে ২০২৩ সালে 18 জুন নতুন করে চাওয়া হয় দরপত্র। তবে তখন অভিযোগ উঠে সাইফ পাওয়ারটেককে সুবিধা দিতেই জুড়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট অভিজ্ঞতার শর্ত। রাজনৈতিক পালাবদলের পর আহ্বান করা দরপত্র প্রথম দফায় বাতিল হয় অংশীজনদের আপত্তিতে। সম্প্রতি নতুন করে দরপত্র চেয়ে কর্তৃপক্ষ বলছে, এবার সমান সুযোগ নিশ্চিতে শর্ত শিথিল করা হয়েছে। বিভিন্ন স্টেক হোল্ডারদের চাহিদার প্রেক্ষিতে বা যারা বিডার তাদের চাহিদার প্রেক্ষিতে এটার স্পেক কিছুটা সংশোধন হয়েছে। এখন সবার জন্য এটা ওয়াইড করা হয়েছে। বেসরকারি আইসিডি সংশ্লিষ্টদের দাবি, রেল ওয়াগন থেকে কন্টেইনার হ্যান্ডলিংয়ের অভিজ্ঞতার শর্তটি রাখা হয়েছিল দরপত্র থেকে তাদের দূরে রাখতে। তবে সাইফ পাওয়ারটেকের দাবি, অনভিজ্ঞ ঠিকাদারদের কারণে বন্দরে স্থবিরতা তৈরি হবে। বিগত সময়ে যে অবডকগুলোকে এই দরপত্রে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি বা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াতে তারা যে বাদ পড়ে গেছে, এটা অত্যন্ত দুঃখজনক বিষয় এবং এটা আমরা মনে করি যে শিপিং লজিস্টিক্স সেক্টরের সবচেয়ে বড় অ্যানোমালি। ইনএক্সপেরিয়েন্স কোম্পানি যদি আসে, তাহলে এটা হচ্ছে কি ঢাকাতে এটা হচ্ছে মেইন হাব এক্সপোর্ট ইম্পোর্টের, এটা ক্ষতিগ্রস্ত হবে এবং এটা কিন্তু আগেও একবার এরকম ধরনের ঘটনা ঘটেছিল। এটা তো একটা খুব স্পেশালাইজড জব এবং এখানে প্রপার এক্সপেরিয়েন্সড কোম্পানিগুলোকে মূল্যায়ন করা উচিত। কমলাপুর আইসিডিতে বছরে হ্যান্ডলিং হয় প্রায় ৮০,০০০ কন্টেইনার। গত বছর ৩৯,২১১ কন্টেইনারে আমদানি এবং ৪০,৭৯৬ কন্টেইনারে হ্যান্ডলিং হয়েছে রপ্তানি পণ্য। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
আবহাওয়া বৈরী না হলে এবার কিশোরগঞ্জের হাওর অঞ্চলে বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। তবে শিলাবৃষ্টি ও আগাম বন্যার শঙ্কায় ধান ৮০% পাকলেই কেটে ফেলার পরামর্শ তাদের। সরকারি ভর্তুকি পাওয়ায় দ্রুত সময়ের মধ্যে ধান ঘরে তোলার আশা কৃষকদের। তবে ধানের ন্যায্য দাম পাচ্ছে না বলেও দাবি তাদের। কিশোরগঞ্জের ১৫০০ বর্গ কিলোমিটার বিস্তৃত হাওরে এখন যেদিকেই দৃষ্টি যায় সেদিকেই দেখা মিলছে পাকা ধানের। আবহাওয়া ভালো থাকায় এবার উৎপাদনও বেশ ভালো। তবে শিলাবৃষ্টি ও আগাম বন্যার শঙ্কায় ৮০% পাকলেই কাটতে হবে ধান। কৃষি বিভাগের এমন পরামর্শে প্রখর রোদ উপেক্ষা করে বোরো ধান কাটায় ব্যস্ত হাওর অঞ্চলের কৃষক। ধান কাটাই মাড়াই করে ঘরে তোলার কাজে সাহায্য করছেন কিষানীরাও। তবে ধানের ন্যায্য দাম পাচ্ছেন না বলে দাবি কৃষকদের। সরকার যে দাম দিচ্ছে এই দামে তো ব্যাপারীরা আমরা দেয় না, ব্যাপারীরা যাতে আমরা এই না ঠকাইতারে সরকার যদি এই বিষয়টা একটু দেখতো তে আমাদের কৃষকের জন্য ভালো হতো। প্রতি মনে আমরা করতে হয়েছে ১,১১০০ টাকা, ওখানে আমরা বেচতেছি ৯৫০ টাকা। তো ওখানে আমরা ধানের দরটা তো একটু বাড়তি হইলে আমরা একটু ভালো হইলে। সরকারি ভর্তুকি মূল্যে কৃষকদের দেয়া কম্বাইন হারভেস্টারে দ্রুত সময়ে জমি থেকে ধান কেটে ঘরে তুলছেন কৃষকেরা। ধান কাটতে বস্তা বইরা একবারে বাইক নিয়ে যাচ্ছি, আমরা অল্প সময়ে ওর যাচ্ছি, বন্যা আসলেও আমরা কোনো ক্ষতি হবে না। ধান কাটার মেশিন আমাদের দেশে হওয়াতে আমাদের অনেকটাই উপকার হয়েছে। ধান মেশিনে অনেকগুলা জমি কাটে ফেলতে পারে। জেলায় ১,৬৮,১১৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে শুধু হাওরে হয়েছে ১,০৪,৪৩০ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন ছাড়িয়ে যাবার আশা কৃষি বিভাগের। বোরো ফসলের অবস্থা খুবই চমৎকার, কোনো রোগ বা পোকামাকড়ের আক্রমণ একদমই নেই। আবহাওয়া যদি প্রতিকূলে না যায় তাহলে কিশোরগঞ্জ জেলায় বোরোর একটা বাম্পার ফলন হবে বলে আমরা আশা করি। জেলায় উৎপাদিত বোরো ধান থেকে চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭,৮৮,৯১২ মেট্রিক টন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪,০০০ কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরাজগঞ্জের রায়গঞ্জে দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে অগভীর নলকূপ। সেচ কার্যক্রম বন্ধ থাকায় দুশ্চিন্তায় পড়েছে প্রায় ১০০ বিঘা জমির চাষিরা। এদিকে এ নিয়ে মামলা হলেও আসামিরা জামিনে থাকায় নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। পুলিশ বলছে তদন্ত চলছে। সিরাজগঞ্জের রায়গঞ্জে সরাই হাজিপুর গ্রামের সাংবাদিক শাহিন উদ্দিনের সাথে অগভীর নলকূপ নিয়ে শামসু খানের বিরোধ দীর্ঘদিনের। ১ মার্চ শাহিনের উপর হামলা চালায় শামসু খান ও তার সমর্থকরা। দুই পক্ষের এই বিরোধ কাল হয়েছে এলাকার কৃষকের। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এলাকার একমাত্র অগভীর নলকূপটি। এতে করে সেচ দিতে না পেরে ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। এখন আমাদের এই জমা গোনান আমারও প্রায় ২০-২৫ বিঘা জমি আছে, আবাদ শেষ হয়ে যাইতেছে। জমিতে পানি না থাকলে, আবাদ না থাকলে পেটে ভাত যাবে না, ছেলে মেয়ে লেখাপড়া করাতে পারবো না। এদিকে এই ঘটনায় ১১ জনকে আসামি করে মামলা করেন শাহিনের বাবা। শামসু বাহিনীর লেখা নিবার চাই, লেখা দেওয়া নাই, আর তার লোকজন এসে আমার ছেলে মারপিট করে একবার নিঘাত করে মেরেছে, ওই ধানের খেতের মধ্যে ফালা থিয়ে গেছে। আমার ছেলে ব্যাগ দেয় দাবিলা ধরে মারছে যে ট্যামে শহীদে। এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, পারিবারিক দ্বন্দ্ব চলছে তাদের মধ্যে। আসামিরা সবাই জামিনে রয়েছে, তদন্ত করে ব্যবস্থার আশ্বাস তার। না, মামলা হওয়ার পরে দিনই সারেন্ডার করছে, তদন্ত দিন আছে, সকল আসামি জামিনে আছে। দ্রুত সমাধান না হলে ১০০ বিঘা জমির ফসল পুরোপুরি ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সবশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।